সালাম আলাইকুম। বুলডোজার ঝড় আমরা দেখেছি, বাট আমি জানি না যে এইবারের ঝড়টা কোন আকারে আসতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানটা টুঙ্গিপাড়া, 32-এ বুলডোজার ঝড় আপনারা দেখেছেন। এর পরপরই আমরা দেখলাম যে ঝড়টা থেমে গেল, কিন্তু সর্বশেষ আয়নাঘর ইস্যুতে যখন গণমাধ্যমে নিউজ আসলো, তো এটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা ফেসবুকে হাহারিয়ে দিয়েছিল। তাদের বক্তব্য যে আয়নাঘর বিষয়টা কাল্পনিক এবং ভালো স্ক্রিপ্ট হয় নাই, চেয়ার নিয়ে বক্তব্য ছিল। প্রায় 47% মানুষ আয়নাঘরকে বিশ্বাস করে নাই, এটা একটা জরিপ বলছে। তো এই জরিপ দেখার পরে পিনাকি দাদা তিনি যথেষ্ট চেইতা গেছেন। ওনার বক্তব্য হচ্ছে আয়নাঘর ইস্যুতে যারা হাহারি দেয় এরা সবাই আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার। তো এখন ওনার একটা শপথ নেওয়া হয়েছে। কি শপথ? যে এই 32 ভাঙ্গার ইস্যুতে যারা সামাল দিতে পারে নাই তারা নতুন আর একটা চ্যালেঞ্জ দেয়। চ্যালেঞ্জটা হচ্ছে কি, যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের যেই ঘর বলা হয় বা কি বলা হয়, যে বঙ্গবন্ধুর সমাধি, সেই টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিবে পিনাকি। তার বক্তব্য কি, আমি শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিব। তা আপনার কি মনে হয় যে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেওয়ার মতন শক্তি আসলে কি পিনাকির আছে? আমার মনে হয় নাই। 32 ভাঙার পরে ডক্টর ইউনূস সরকার যেই পরিমাণ সমালোচিত হয়েছে, দেশে বিদেশে মৌলবাদের উত্থান, নানান কিছু নিউজ হয়েছে। সরকার পরবর্তী সময়ে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছে। ইভেন শেখ হাসিনাকে চুপ থাকতে বলছিল যে ভারত থেকে ওনার উস্কানির কারণেই এই ঘটনা ঘটছে। তবে বিষয়টা দুঃখজনক, এটা নিয়ে ব্যবস্থা নিবে সরকার। ওই মুহূর্তে এসে আবারও টুঙ্গিপাড়া যদি কোনো রকম ঘটনা ঘটে, সেই ঘটনাটা ডক্টর ইউনূস কি সামাল দিতে পারবেন? অথবা এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নতুন করে পিনাকি সবাইকে একত্রিত করে আবারও এই ঘটনাটা ঘটানোর মতন সক্ষমতা রাখেন? কারণ সরকার এখন খুব হার্ড লাইনে আছে। এর পাশাপাশি বিএনপি বলেন, অন্যান্য দলগুলো বলেন, কম বেশি সবাই কিন্তু 32-এর ঘটনা, বুলডোজার ঝড়, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছিল। একটা পর্যায়ে এসে বিষয়টা সামাল দেওয়া যাচ্ছিল না। এখন আবার নতুন করে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেওয়ার বা যে ঝড়ের কথা তিনি বলছেন, আবার একদিকে মনে হয় 32 নিয়েও তিনি কয়েক মাস আগে একটা বক্তব্য দিয়েছিলেন, ঘটনা ঘটাই দিয়েছেন তলে তলে। এইবারও আবার আওয়াজ টাওয়াজ ছাড়াই নাকি ঘুরাই দিবে। তবে এরকম কর্মকাণ্ডগুলো দেশে অস্থিতিশীলতা তৈরি করবে। ভবিষ্যতে অনেক কিছু হয়তো আমরা দেখব। সাংবাদিক ইলিয়াস আগাগোড়া তো মাল্টি ট্যালেন্টেড তিনি, আর সাহস নিয়ে তো কথা বলার আমার মনে হয় আলাদা করা ভূমিকার দরকার আছে। গেল কয়েক বছর যাবৎ আওয়ামী লীগের বিপরীতে যখন তিনি বক্তব্য দিয়েছেন, বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা তার অন্ধ সমর্থক ছিল। অন্ধ, ইলিয়াস ভাই ছাড়া কিছু বুঝতো না। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার তারা অলরেডি বিএনপির চোখে অনেকটা বিষ হয়ে গেছেন। কেননা মোটামুটি ইলিয়াসকে এক ধরনের জামাতের সমর্থক অনেকে বলা শুরু করেছিলেন। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় তারা বলতেন যে তিনি জামাতকে সাপোর্ট করেন, প্রমোট করেন। কিন্তু সাংবাদিক ইলিয়াসরে বোঝা একটু কষ্টকর। কেন কষ্টকর? সরকার পরিবর্তনের পর বিএনপিকে নিয়ে তিনি, মির্জা ফখরুলকে নিয়ে, অনেককে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। জামাত ইসলাম বা শিবির নিয়ে তিনি এতদিন পর্যন্ত কোনো কথা বলেন নাই, বা ছাত্র শিবির নিয়ে বা জামাত ইসলাম নিয়ে, ছাত্রদল নিয়েও অনেক কথা তিনি বলেছেন। বাট গতকালকে তিনি একটি স্টেটাস দেওয়ার পর অনেকে কমেন্টে লিখছেন, ইলিয়াস ভাই বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। তবে তারা কারা? তারা হচ্ছে জামাতের রোকন কর্মী, সমর্থক। কারণ
যখন একটা কন্টেন্ট তাদের বিপরীতে চলে আসছে বা একটা স্টেটাস, দেন তারা বলছে বসতে ভুল করছেন। এমনকি স্ট্যাটাসটা কি ছিল? গেল কয়েকদিন যাবৎ কুয়েট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল আলোচনার বিষয় টকশো টেলিভিশনে কি ছাত্রদল ছাত্র শিবির, পাল্টাপাল্টি ঘটনা, হামলা, পাল্টা হামলা, পাল্টাপাল্টি মিডিয়াতে বক্তব্য, এই যে সিচুয়েশনে দুই দল মোটামুটি কেউ 100 হোক কেউ 10 হোক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে। এখন তাদের উদ্দেশ্যে ইলিয়াসের একটা বক্তব্য হচ্ছে যে ছাত্রদল অথবা ছাত্র শিবির কেউই যদি ছাত্রলীগের মতন আচরণ করে তাহলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতনই হবে। ছাত্রলীগের মতন আচরণ কোনটা? প্রকাশ্যে কোপাকুপি, যেটা ছাত্রদল করেছে, বহিষ্কার হয়েছে, বিভাগীয় পানিশমেন্ট হয়েছে। আবার শিবিরের বিরুদ্ধেও আছে রড দিয়া বাইরের না অবস্থান, মিশ্র বক্তব্য। তো মোটামুটি সবাই এক ধরনের পেশি শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে গেছে। সবাই টার্গেট করতেছে কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে, সেখানে তাদের মানে রাজত্ব, দখলদারিত্ব, কেউ প্রকাশ্যে কেউ গুপ্ত, এ আবার ওরে বলতেছে তুমি গুপ্ত আমি প্রকাশ্য। এরকম বাকবিতণ্ডা কিন্তু অনলাইনে, টকশোতে, মাঠের রাজনীতিতে চলমান। মানুষ কি ভাবছে? এরকম গুন্ডামি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগ করত, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ভাই। দেশ এখন ছাত্রলীগ মুক্ত হয়েছে। এখন তো কলেজ ক্যাম্পাসটা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। কিন্তু ঘটনা কি হচ্ছে? উল্টা। এখন কারা করছে? এতদিন যারা মজলুম ছিল, ভাই ভাই ছিল, ভ্রাতৃত্বের বন্ধন ছিল, ক্ষমতাকে পুঁজি করে এরা এখন একে অন্যের শক্তি বিপরীতে কাজ করছে। মানে যে যতটুকু পারে যার জ্ঞান গরিমা মাঠে পর্যায়ে ব্যবহার করছে। এগুলা কি দোনো দলের জন্য কল্যাণকর? বাংলাদেশ এগুলা দেখতে চাইছে না। ছাত্রলীগ খারাপ, নিষিদ্ধ হয়েছে, তোমরা তো ভালো, তবে তোমরা যদি খারাপ হও, ইলিয়াস বলছে তোমাদের পরিণতিও ছাত্রলীগের মতন হবে। এই কথা কিন্তু সত্য, এই কথাটা 100% সত্য। কারণ মানুষ এই যুগে একটা অন্যায় থেকে মুক্ত হইয়া আরেকটা অন্যায়কে পছন্দ করে না ভাই। আপনি একজন জুলুমবাজের বিরুদ্ধে অবস্থান নিছেন, অবস্থান নিয়ে আপনি যখন মুক্ত হয়েছেন আপনি নিজে জুলুমবাজ হয়ে যাচ্ছেন। আপনি আগের জুলুমবাজের সাথে আপনার পার্থক্যটা কোথায়? যদি পার্থক্য না থাকে পরিণতি কিন্তু ওই জুলুমবাজের মতন হবে। ইলিয়াস যা বলছে শতভাগ সঠিক বলছে। তা আমরা অনেক সময় আপনাদেরকে বুঝাই, তো বুঝটা যার বিপরীতে যায় গালাগালি করেন, বোঝেন না। এবার একসময় ছাত্রলীগের মতন পরিণতি হলে তখন বুঝবেন। এই ছাত্রলীগ রে কত বুঝাইছি কন্টেন্টের মাধ্যমে, শুনছে, উল্টা গাইলাই তো কমেন্টে, দেশে আয়। একটা মামলাও দিছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, এইসব কথাবার্তা বলার জন্য। সরকার বিরোধী কথা নাকি বলি। এখন কে সরকার বিরোধী হয়ে গেল ভাই? দেখেন আমাদের কথাগুলা কি ভুল হয়েছে? যা বুঝাইছি ভবিষ্যৎবাণী তাই হয়েছে। শিবির এবং ছাত্রদলও আপনারা সাবধান হন কিছু কিছু কর্মকাণ্ডে।